নমস্কার, আমি সৃজা। 60-এর দশকে বাম নেতা শৈবাল মিত্রর একটা খুব বিখ্যাত স্লোগান ছিল যে জনতা যখনই খোঁজে বস্ত্র ও খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য। আসলে কয়েকদিন ধরে গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে যুদ্ধ যুদ্ধ রব উঠেছে, তাতে এই স্লোগানটা মনে পড়ে যাচ্ছে। আমি জানি এটুকুনি শোনার পরেই আপনারা আমাকে পাকিস্তানের দালাল, মুসলিমদের দালাল, আব্দুল চাচার খাট এসব বলে আক্রমণ করতে শুরু করবেন, কিন্তু ঠিক আছে, এগুলো শুনে শুনে আমার অভ্যেস হয়ে গেছে। এগুলো নতুন কিছু কথা নয় আমার কাছে। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে বেশ কিছুদিন হয়ে গেল এখনো পর্যন্ত যারা এই পেহেলগাঁওয়ের ঘটনা ঘটিয়েছে তাদের টিকিটা ছুঁতে পারেনি কেন্দ্রীয় সরকার। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আমাদের বাংলার একজন সেনা জওয়ান ওদের কাছে আটক রয়েছে, বন্দি রয়েছে, তার কোনো আপডেট আমরা খুঁজে পাচ্ছি না। সরকারের তরফ থেকে আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, হলে তার কি পর্যায়ে রয়েছে, নেগোসিয়েশন চলছে নাকি, এগুলোর কিচ্ছু জানতে পারছি না। বরং দেখতে পাচ্ছি যে সেই সেনা জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী, তিনি অত্যন্ত কষ্ট করে শারীরিক অসুবিধা নিয়েও তার স্বামী যেখানে পোস্টেড ছিলেন সেখানে পৌঁছচ্ছেন, কারণ সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে না বলে। এবার আপনারা আমাকে পাকিস্তানের এজেন্ট, দালাল, মাকু শেকু যা খুশি বলার বলুন, কিন্তু আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাকে দিতেই হবে। সেটা হচ্ছে যে এই যে পাকিস্তানের সঙ্গে আমরা একটা যুদ্ধ আবহ তৈরি করছি, মানে একটা যুদ্ধ চলছে, যুদ্ধ হবে, খুব শিগগিরই একটা যুদ্ধ হবে, এই জল বন্ধ করে দেওয়া হলো, এই জল ছেড়ে দিয়ে বন্যা বাঁধিয়ে দেওয়া হলো পাকিস্তানে, এই সমস্ত কিছুর আগে যে ঘটনাটা ঘটেছে মাত্র 1 বছর আগে, সেই ঘটনাটার তথ্য একটু আপনাদেরকে দেব। সেটা হচ্ছে আদানির খুব গুরুত্বপূর্ণ কয়েকজন এক্সিকিউটিভ ঠিক 1 বছর আগে পাকিস্তান গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? সেটা কি পররাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করতে? না। তাহলে কি সিন্ধু নদীর উপরে কোথায় বাঁধ দিলে পাকিস্তান সমস্যায় পড়বে সেটা জানতে? না। তাহলে কি কিভাবে পাকিস্তানকে ভাসিয়ে দিয়ে, বন্যায় ডুবিয়ে দিয়ে পাকিস্তানকে চাপে রাখা যায় সেটা নিয়ে কথা বলতে? না। ওনারা গিয়েছিলেন আসলে আদানির যে নতুন একটা ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছে, সেই পাওয়ার প্ল্যান্ট থেকে 4000 মেগাওয়াট বিদ্যুৎ কিভাবে পাকিস্তানকে সরবরাহ করা যায় সেটা নিয়ে আলোচনা করতে। মানে ভাবুন, আপনি আমরা পাকিস্তান নিয়ে যুদ্ধ ভাবছি, একটা ভাবছি পাকিস্তান আমাদের দেশের শত্রু, আমরা ভাবছি পাকিস্তান এতগুলো মানুষকে মেরে ফেলেছেন, আপনাদের ভাষায় হিন্দুদের মেরে ফেলেছেন, আমার ভাষায় পর্যটকদের মেরে ফেলেছে। কিন্তু ঠিক সেই সময় দাঁড়িয়ে মোদির সব থেকে কাছের বন্ধু, মোদির প্রিয় পুঁজিপতি, তারা গেছিল পাকিস্তানের সঙ্গে কথা বলতে কিভাবে 4000 মেগাওয়াট বিদ্যুৎ সেখানে সরবরাহ করা যায়। বিভিন্ন ইস্যুতে সেটা এই মুহূর্তে স্থগিত রয়েছে, ঠিক আছে, কিন্তু বাতিল হয়নি। যে কোনো মুহূর্তে আবারও পাকিস্তানকে আদানি সেই বিদ্যুৎ সরবরাহ করতে পারে। অর্থাৎ আপনি যাকে ভাবছেন দেশের শত্রু, আপনি যাকে ভাবছেন যে মোদি বোধহয় এক্ষুনি উচিত শিক্ষা দিয়ে দেবে, এবং প্রত্যেকটা নিউজ চ্যানেল খুললেই তারা বলছে পাকিস্তান নাকি ঠক ঠক করে কাঁপছে, তাদের কাছেই মোদির সব থেকে কাছের বন্ধু আদানি গিয়েছিল 4000 মেগাওয়াট বিদ্যুৎ বিক্রি করার জন্য। এই মুহূর্তে স্থগিত আছে, আবার যে কোনো মুহূর্তে সেটা শুরু হবে। এই গেল একটা তথ্য, কিন্তু এটা আসল তথ্য নয়। আসল তথ্যটা তারও আগের ঘটনা। সেটা হচ্ছে যে গুজরাটের কচ্ছ যে এলাকা রয়েছে, যেটা সত্যি সত্যি পাকিস্তানের বর্ডার থেকে একেবারে ঢিল ছোঁড়া দূরত্বে, সেখানকার কয়েক হাজার বিঘা জমি একেবারে নিঃশব্দে আদানির হাতে তুলে দিয়েছে সোলার পাওয়ার এনার্জি নামে কেন্দ্রীয় সরকারের একটা প্রজেক্ট, কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা। তারা এতটাই নিঃশব্দে সেই জমি আদানির হাতে তুলে দিয়েছে যে সেটা ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকায় যতক্ষণ না প্রকাশিত হয়েছে ততক্ষণ পর্যন্ত এ দেশের কাকপক্ষীটা পর্যন্ত টের পায়নি। অর্থাৎ এই যে জমি, সরকারি জমি, মানে আপনার আমার অধিকারের জমি, সরকার আদানির হাতে তুলে দিয়েছে তাদের ব্যক্তিগত পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য। এবং শুধু এটাই খবর নয়, তার থেকেও গুরুত্বপূর্ণ খবর হচ্ছে এতখানি সরকারি জমি বিনা বাধায় এভাবে পুঁজিপতির হাতে তুলে দেওয়া যাচ্ছিল না, তার জন্য আইন রাতারাতি পরিবর্তন করা হয়েছে শুধুমাত্র আদানির হাতে এই কয়েক হাজার একর জমি পাওয়ার প্ল্যান্টের জন্য তুলে দেওয়া হবে বলে। এবং সেই পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছে, এবং সেই পাওয়ার প্ল্যান্টেরই বিদ্যুৎ
যেটা একেবারে পাকিস্তান বর্ডারের ঢিলছোড়া দূরত্বে কচ্ছ এলাকায় আদানির পাওয়ার প্ল্যান্ট, সেই পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎই পাকিস্তানকে আসলে 4000 মেগাওয়াট সরবরাহ করার জন্য গত বছর এই আদানির এক্সিকিউটিভরা পাকিস্তান গিয়েছিল রফা সূত্র বের করতে। আর আমরা যুদ্ধের কথা ভাবছি, আমরা ভাবছি কতক্ষণে যুদ্ধ হবে, কতক্ষণে পাকিস্তান চাপে পড়বে। আর এদিকে এতটাই হিন্দু মুসলিম খেলে খেলে বিজেপি আর আরএসএস মানুষকে ফ্যানাটিক করে দিয়েছে যে রীতিমতন রাস্তাঘাটে মব লিঞ্চিং এর ঘটনা ঘটছে বিভিন্ন রাজ্যে। পরিযায়ী শ্রমিকরা, বাঙালি শ্রমিকরা, তারা বিভিন্ন রাজ্যে ভীষণভাবে সমস্যায় রয়েছেন এবং সেটা নিয়ে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা একেবারে নিশ্চুপ। একমাত্র এ নিয়ে কথা বলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেছেন উড়িষ্যা এবং গুজরাটে বাঙালি শ্রমিকরা তারা মব লিঞ্চিং এর সমস্যায় পড়ছে, কিন্তু আমার কাছে খবর রয়েছে শুধুমাত্র উড়িষ্যা এবং গুজরাটে নয়, এদেশের বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকরা, মুসলিম সম্প্রদায়ের শ্রমিকরা হিন্দুদের দ্বারা আক্রান্ত হচ্ছেন শুধুমাত্র তারা মুসলিম সম্প্রদায়ের শ্রমিক বলে। ঠিক যে সময় আপনি মুসলিম সম্প্রদায়ের একজন গরিব পরিযায়ী শ্রমিককে মারধর করছেন, সেই সময়ে 1,500 কোটি টাকার বিফ সরবরাহ করা হচ্ছে এ দেশ থেকে পাকিস্তানে, এবং প্রতি বছর সেটাও, এবং তার সঙ্গে ডাবর সহ বিভিন্ন পুঁজিপতি সংস্থা পাকিস্তানে গিয়ে প্রায় 85,000 কোটি টাকার অ্যাপ্রক্স প্রতি বছর ব্যবসা করছে। এবার ভেবে দেখুন, আদানিরা ব্যবসা করছে, ডাবর ব্যবসা করছে এবং অন্যান্য পুঁজিপতি সংস্থা পাকিস্তানে গিয়ে হাজার হাজার কোটি টাকা প্রতি বছর ব্যবসা করছে। যে বিফ এক টুকরো খাওয়ার জন্য আপনারা আপনার প্রতিবেশীকে পিটিয়ে মারছেন, সেই বিফ 1,500 কোটি টাকার অ্যাপ্রক্স বছরে সরবরাহ করা হচ্ছে পাকিস্তানকে। 4,000 কোটি মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার জন্য আদানির এক্সিকিউটিভরা পৌঁছচ্ছে পাকিস্তানে। আর আমরা হিন্দু মুসলিম খেলছি, আমরা আমাদের প্রতিবেশী মুসলিমের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ করছি, তাদেরকে সাপান্ত করছি, তাদেরকে সন্ত্রাসবাদী বলে দেখে দিচ্ছি, তাদের জীবন অতিষ্ঠ করে তুলেছি। কিন্তু আপনার রাষ্ট্রনায়ক যুদ্ধ খেলছে, আপনার রাষ্ট্রনায়ক সেখানে কিভাবে আদানির সুবিধা করে দেওয়া যায় তার জন্য আপনার আমার হকের জমি তুলে দিচ্ছে, আর সীমান্তে প্রাণ দিচ্ছে ঝন্টু শেখরা। এবার আপনারাই ভেবে দেখুন যে পাকিস্তান আসলে কাদের আসল বন্ধু আর কাদের আসল শত্রু। এই ভাবনা, এই সিদ্ধান্তের দায়িত্ব একেবারে আপনাদের।